শিশু কিশোর বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ইনডোর গ্রাউন্ডে। আমার পেছনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট শিক্ষার্থীরা। এরাই আজকের অনুষ্ঠানে তোমাদের জন্য ক্রিকেট প্রশিক্ষণের কার্যক্রম উপস্থাপন করবে। কাজেই বুঝতেই পারছো আমাদের আজকের প্রসঙ্গ ক্রিকেট। আমরা কথা বাড়াবো না, চলে যাব মূল অনুষ্ঠানে। তার আগে খেলাধুলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আজকের খেলাধুলা। শিশু কিশোর বন্ধুরা, এবারে তোমাদের জন্য উপস্থাপন করছি ক্রিকেট প্রশিক্ষণ পর্ব। বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি পেস বোলিং নিয়ে তোমাদের সঙ্গে আছি। তোমাদের সঙ্গে জানাবো তোমাদেরকে যে কীভাবে পেস বোলিংটা করতে হয়। পেস বোলিং মানেই হচ্ছে বলে পেস থাকতে হবে, যে কারণে এর নাম পেস বোলিং। তো চলো আমরা পেস বোলিংটা কীভাবে করে এটা আমরা দেখি। তবে তার আগে যে কোনো অ্যাক্টিভিটিস করার আগে ওয়ার্ম আপটা করতে লাগে। আমরা এর আগের এপিসোডগুলোতে জানতে পেরেছি যে কী কারণে এবং কীভাবে ওয়ার্ম আপটা করে। আসলে মাসেলগুলোকে ফ্রি করে নেওয়ার জন্যই ওয়ার্ম আপটা করানো হয়। যেহেতু মাসেলগুলো ইনঅ্যাক্টিভ থাকে, আমরা যে অ্যাক্টিভিটিস করব সেই অ্যাক্টিভিটিসগুলোতে অ্যাক্টিভ করার জন্য আগে আমরা মাসেলগুলোকে অ্যাক্টিভ করব, দেন আমরা মূল কাজে চলে যাব। প্রথমে আমরা স্ট্যাটিক ওয়ার্ম আপটা করছি। ছেলেরা তাদের মাসেলগুলোকে সারানোর জন্য স্ট্যাটিক স্ট্রেচ করছে। আমরা ধীরে ধীরে জগিংটা করব নিজেদেরকে মাসেলগুলোকে অ্যাক্টিভ করার জন্য। প্রথমে স্লো জগিং। গুড গুড। ওকে, এরপরে ফ্রন্ট কিকে যাব। Yes. Yes. Good. Back. Good. Back kick. Back kick. আমরা এখন যেটা করছি সেটা জেনারেল ওয়ার্ম আপ করছি। এরপরে যাব আমরা স্পেসিফিকে। শুরু করো। এরপরে নিয়ে আপ। ওকে, ব্যাক, বাট কিক, ওকে, সাইড স্কোয়াট, সাইড চেঞ্জ। জায়গার দ্বারে সাইড স্কোয়াট করবা, জায়গার দ্বারে মুভ করবা, সাইড স্কোয়াট করবা, মুভ করবা, সাইড স্কোয়াট করবা। ওকে, হ্যাঁ, গুড। ওকে, গুড, ভেরি গুড। ওকে, এগেইন ওয়াক 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 ওয়াক। ওকে, ফ্রন্ট লাঞ্জেস, হ্যাঁ, গুড। আমরা আসলে পেস বোলিংয়ের ম্যাক্সিমাম শরীরের কাজটা লোয়ার অংশে, বিশেষ করে আমাদের দৌড়ে আসি, বল করি। তো যেটা হয় আমাদের যে লোয়ার পার্টের যে আমরা স্কোয়াটটা করলাম, এখন আমরা লাঞ্জেসটা করছি। আমরা লোয়ার পার্টের মাসেলগুলো আসলে মূলত অ্যাক্টিভ করার জন্যই এই অ্যাক্টিভিটিগুলো করছি, যাতে আমরা গোয়েন ইঞ্জুরিতে না পড়ি, হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে না পড়ি। ওকে, গুড, ভেরি গুড। এগেইন স্লো জগিং, এগেইন স্লো জগিং। Okay, then again back lunges, back lunges, back lunges, back. তোমরা ওদিকে মুভ করে এদিকে ব্যাক লাঞ্জেস করতে করতে আসবা। ক্লিয়ার? পিছন দিকে ব্যাক লাঞ্জেস করতে করতে আসবা। ইয়েস ইয়েস। আমাদের পেস বোলিংয়ে যখন আমরা বল করি তখন
যে ব্যাকফুট ল্যান্ডিং অ্যান্ড ফ্রন্টফুট ল্যান্ডিংয়ের সময় যে আমাদের স্ট্রেসটা হয়, সেই স্ট্রেসটা যেন করার সময় যেন ইনজুরিতে না পড়ি, যে কারণে আমরা এই স্ট্রেসটা আগে থেকে করে নিচ্ছি, যাতে আমাদের এইখানকার মাসেলগুলো যেন অ্যাক্টিভ থাকবে। সেকেন্ড স্লো জাগি, ওকে, হ্যান্ড সুইং, হ্যান্ড সুইং, ওয়াক করো, ওয়াকে হাঁটার সঙ্গে সঙ্গে হ্যান্ড সুইং করতে থাকো। ইয়েস, ওকে, রিভার্স রিভার্স। আমরা এই ওয়ার্ম আপটা করছি হাতের এই জন্য যে আমরা যেহেতু পেস বলার, আমরা হাত ঘুরে বল করব, এই জন্য আমরা আগে থেকেই জয়েন্টগুলোকে আমরা মোবিলাইজ করে নিচ্ছি। গুড। আমরা গত পর্বে দেখেছিলাম সুইং কী করে করতে হয় এবং সুইং সম্পর্কে জানছিলাম। আজকে আমরা জানব অফ কাটার। অফ কাটার আসলে কি এবং অফ কাটার কী করে করতে হয়। তো ডানহাতি ব্যাটসম্যানের জন্য এবং ডানহাতি পেস বলারের ক্ষেত্রে অফ কাটারটা হচ্ছে তুমি আঙ্গুলের সাহায্যে তোমার বলটাকে ডান দিকে খুব দ্রুত কাট করার মাধ্যমে যে টার্নটা হবে সেটাই আসলে মূলত অফ কাটার। তো চলো আজকে আমরা দেখব কি করে অফ কাটার করতে হয় এবং সিকোয়েন্স অনুযায়ী কীভাবে অফ কাটারটা শিখতে হয় আর এটার গুরুত্ব বা কী। প্রথমে বলে নিই অফ কাটারের গুরুত্বটা। এই অফ কাটারটা আসলে বল যখন পুরাতন হয়ে যাবে সেই সময় এটা কার্যকর পদ্ধতি, যেটা দিয়ে আমি বা আমরা বা তোমরা উইকেট পেতে পারো। এটা একটি পেস বলের অন্যতম ভেরিয়েশন। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে জানা দরকার অফ কাটারটা কীভাবে করতে হয়। তো আমি প্রথমে অফ কাটারের গ্রিপ সম্পর্কে জানাচ্ছি। জিনিসটা খুবই সহজ। আমরা এর আগে আউটসুইং সম্পর্কে জেনেছি। আউটসুইংয়ের ক্ষেত্রে আমাদের সিম পজিশন যেদিকে থাকে, অর্থাৎ স্লিপের দিকে একটু কার্ভ করা থাকে। আমরা অফ কাটারের ক্ষেত্রেও সে একইভাবে সিমটাকে একটু স্লিপের দিকে ঘুরিয়ে দিব। এরপরে আমাদের যে প্রথম দুটো আঙ্গুল, আমরা এর আগে জেনেছি ফার্স্ট ফিঙ্গার এবং সেকেন্ড ফিঙ্গার সম্পর্কে। যে ফার্স্ট ফিঙ্গার আমাদের যে সিমটা রয়েছে, অর্থাৎ সোজা ভাষা যদি বলি যে বলের উপরে যে সেলাইটা রয়েছে, এই সেলাইয়ের পাশে আলতো করে ফার্স্ট ফিঙ্গারটা থাকবে এবং আলতো করে এবং খুব শক্ত না, যেন বলটা হাতে ছুটে না যায়। এবং সেকেন্ড ফিঙ্গারটা সিমের পাশে যে মসৃণ পার্টটা আছে এই পার্টে থাকবে। দুটো আঙ্গুলি সমান্তরাল থাকবে, তবে একটু দূরে দূরে থাকবে। আমরা যেমন এর আগে বেসিং বোলিং অ্যাকশনের ক্ষেত্রে দুটো আঙ্গুল পাশাপাশি রেখেছিলাম, এটা একটু দূরে থাকবে, সমান্তরাল বাট একটু দূরে থাকবে। আর থাম যেটা বলছি আমরা, বৃদ্ধ আঙ্গুল, এটা এখানে যে আমার বলের যে সিমটা আছে এটার থেকে একটু বাইরে থাকবে। এই হচ্ছে আমার অফ কাটার গ্রিপ। এটা সামনে থেকে, এটা পিছন থেকে। এটা যখন আমরা রিলিজে যাব তখন আমরা ডেলিভারির সময় খুব কুইক ফার্স্ট ফিঙ্গার এবং সেকেন্ড ফিঙ্গার থেকে দিয়ে বলটাকে ডান দিকে কাট করতে হবে এবং থামটা যেটা আছে, থামের এই অংশটুকু দিয়ে এই বলটাকে এপার থেকে এপারে অপর পাশে কাট করতে হবে এবং সেটা খুব কুইক। এবং আমাদের যে রিস্টের যে পিছনের অংশটুকু আছে, এই পিছনের অংশটুকু স্কোয়ার লেগের দিকে থাকবে রিলিজের সময়, তাহলে প্রপার অফ কাটার করতে পারবে। তো চলো আমরা এবার দেখি কীভাবে কাজটা করা যায়।
এই যে আমি যে বলটা করছি, বলটা আমি শেষ মুহূর্তে 2 ফিঙ্গার দিয়ে বলটা কাট করছি, যার ফলে বলটা অফ স্পিনের মতো পড়ার পরে ব্যাটসম্যানের দিকে মুভ করছে। আমি আরেকবার করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে পারলা বলটা পড়ার পরে বলটা একটু স্লো হলো এবং বলটা রাইট হ্যান্ড ব্যাটসম্যানের ভিতরের দিকে ঢুকলো। অর্থাৎ তুমি যদি রাইট হ্যান্ড বলার হয়ে থাকো তো বলটা করার পরে বল ডান দিকে মুভ করবে। ওকে, তো এটা আমার সিকোয়েন্স অনুযায়ী এখন আমরা অনুশীলন করব অফ করাটা শেখার জন্য। আমরা এর আগে বেসিং বোলিং অ্যাকশনের সময় আউট সুইং করার ক্ষেত্রে আমরা যে সিম পজিশনটা রাখছিলাম সেই সিম পজিশনটা থাকবে ফার্স্ট স্লিপের দিকে এবং তোমার শাইনিং পার্ট যেদিকে থাকে আউটসুইংয়ের ক্ষেত্রে সেমভাবেই থাকবে। ক্লিয়ার? আমাদের 2টা আঙ্গুল ফার্স্ট ফিঙ্গার এই যে তোমার সিম যেটা আছে সিমের পাশে এখানে ফার্মলি থাকবে। ক্লিয়ার? ফার্মলি থাকবে এবং সেকেন্ড ফিঙ্গার যেটা আছে সেটা মসৃণ যে পার্টটা আছে এইখানে অবস্থান করবে। 2টা আঙ্গুলই সমান্তরাল, বাট একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের একটু দূরত্ব থাকবে। ক্লিয়ার? আর থাম যে অংশটুকু আছে থাম থাকবে হচ্ছে সিমের বাইরের অংশে। লেফটির ক্ষেত্রে রাইটি ব্যাটসম্যানের ক্ষেত্রে কী হবে, বাইরে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, গুড গুড, ভেরি গুড। তো এটা শাইনিং পার্টটা খেয়াল করবে, শাইনিং পার্টটা কিন্তু তোমার আউটসুইংয়ের মধ্যে থাকবে। ক্লিয়ার? তোমার শাইনিং পার্ট কোনটা? শাইনিং পার্ট এদিকে থাকবে। ক্লিয়ার? ওকে, গুড। শাইনিং পার্ট কোনটা? ওকে, গুড। এখন আমরা যেটা করব সেটা এটা যেটা আমরা ধরছি, আমরা যে রিলিজের সময় যাব এই জায়গাটা সব ঠিক থাকবে। দেখো সিম কিন্তু আমার আউটসুইংয়ের দিকে মানে আউটসুইং করার সময়, তাই না? আমার সিম পজিশন যেভাবে থাকে ওইভাবে আছে, কিন্তু আমি যখন এটা যাব রিলিজের ওখানটায় এই 2 আঙুল দিয়ে খুব কুইক কাট করতে হবে। কাটটা খুব কুইক করতে হবে। দেখো আমি যখন কাটটা করছি খেয়াল করে দেখো, যখন কুইক করছি তখন এটার সঙ্গে এটাও কিন্তু আমার বৃদ্ধাঙ্গুলে কিন্তু চলে যাচ্ছে এবং দেখো আমার রিস্ট পজিশনের পিছন সাইডটা, রিস্টের পিছন সাইডটা পজিশনটা দেখো স্কোয়ার লেগের দিকে। ঠিক আছে? তাহলে তোমার প্রপার অফ করাটা পাবা। ক্লিয়ার? বন্ধুরা, আঘাত এবং চিকিৎসা দেখতে থাকো কিভাবে এর থেকে মুক্তি পেতে পারো। আসসালামু আলাইকুম। আজকের পর্বে স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপির ইকুইপমেন্টসের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আপনাদের সামনে আজকে আমি যে মেশিনটি প্রথমে বলবো সেটি হচ্ছে সিপিএম মেশিন, কন্টিনিউয়াস পেসিভ মোশন এক্সারসাইজার। এই মেশিনটি সাধারণত নি অপারেশনের পর ব্যবহার করা হয় রেঞ্জ অফ মোশন এক্সারসাইজের জন্য। এই মেশিনটির বিশেষত্ব হচ্ছে একটি নির্দিষ্ট কৌণিক দূরত্বে নি জয়েন্টের ফ্লেকশন এবং এক্সটেনশন মুভমেন্ট করানো হয়। এটি সাধারণত অপারেশনের পরেই ব্যবহার করা হয় যাতে তার সয়েলিং, স্টিফনেস ইত্যাদি সমস্যা ডেভেলপ না করে। কীভাবে মেশিনটি কাজ করে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেশিন, আমাদের একজন ফুটবলার, তার নির অপারেশন হয়েছে, মিনিসকাসের অপারেশন হয়েছে। অপারেশনের পরপরই আমাদের কাছে আসার পর আমরা এই মেশিনটি তাকে ব্যবহার করছি। প্রথমেই আমরা তার অ্যাসেসমেন্ট করে কী অবস্থায় আছে সেটা নির্ণয় করে তার নি জয়েন্টের কতটুকু কৌণিক দূরত্বে ফ্লেকশন এবং এক্সটেনশন মুভমেন্ট করানো যাবে সেটা মেশিনে সেট করে দিচ্ছি। প্রথমে টাইমটা সেট করে দেওয়া হবে। আমরা টাইম সেট করে দিচ্ছি। এখন আমরা তার অ্যাসেসমেন্ট করে দেখলাম যে তার 60 ডিগ্রি থেকে 108 ডিগ্রি পর্যন্ত বা 10 ডিগ্রি পর্যন্ত তার ফ্লেকশন বা এক্সটেনশন মুভমেন্ট হবে। দিলাম, মেশিন কাজ শুরু করলো।
মেশিন অটোমেটিক্যালি বাজ করছে। মেশিনের সাহায্যে তার এক্সটেনশন মুভমেন্ট হচ্ছে। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা পেশেন্টের হাতে আমরা দিয়ে দিব, যাতে সে কোনো সমস্যা ফিল করলে বন্ধ করে দিতে পারে। এই হচ্ছে আমাদের সিপিএম মেশিনের কাজ। এই মেশিনটি সাধারণত, আবার বলছি, অপারেশনের পরপর কিছুদিন ব্যবহার করতে হয়। যখন তার অবস্থা একটু ভালো হয় তখন আমরা ম্যানুয়ালি এটা করি। ফুল এক্সটেনশন হয়ে যাবে, এখন 108 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাবে, যেহেতু আমি 108 ডিগ্রি পর্যন্ত তার সেটিং করেছি। কোনো সমস্যা ফিল করছো? আবার ফ্লেকশন করছে। এভাবেই নির্দিষ্ট টাইম পর্যন্ত মেশিন কাজ করবে, তার ফ্লেকশন বা এক্সটেনশন মুভমেন্ট করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে কিভাবে ফিজিওথেরাপিতেও আধুনিক যন্ত্রপাতি সংযোজন হয়েছে, সেটা আমরা সবাই এখন বুঝতে পারছি এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আজ আমরা মুখোমুখি হব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক, তার সাথে আমরা জানতে চেষ্টা করব 2026 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে কি ধরনের কার্যক্রম তারা হাতে নিয়ে থাকে। চলো বন্ধুরা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে। প্রত্যেক বছর মতো এই বছরও একই রকমভাবে নভেম্বর মাস থেকে আমাদের সার্কুলেশন এবং ডিসেম্বর মাসে সারা দেশের সব আঞ্চলিক কেন্দ্রগুলি থেকে আমরা 64 জেলা থেকেই আমরা খেলোয়াড় বাছাইয়ের কাজটা শুরু করব, ক্যাডেট নির্বাচনের বিষয়টি। আর অন্যান্য বছরগুলির চেয়ে এবছর যেখানে ভিন্নতা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে প্রচারের ব্যাপারটা যেন ব্যাপকভাবে প্রচারিত হয়। প্রত্যেকটা, আগে তো আমরা ডিস্ট্রিক্ট পর্যায়েই করতাম, জেলা উপজেলা পর্যায়ে। এই বছর আমরা আনসার বাহিনীর সাথে আমাদের একটা এমওইউ স্বাক্ষরের মাধ্যমে আমরা, যেহেতু আনসার বাহিনীর তাদের স্ট্রাকচার্ড ওয়েতে তাদের সদস্য প্লাস সব কিছু গ্রাম পর্যায় পর্যন্ত রয়ে গিয়েছে, সেহেতু আনসার এই বাহিনীর মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে প্রচারপত্র, যে সমস্ত জিনিসগুলি রয়েছে এগুলি তাদেরকে আমরা দিব এবং তারা ইসের মাধ্যমে, তাদের আনসারের সদস্যদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম পর্যায় পর্যন্ত এই প্রচার কার্যক্রম তারা চালাবে। এই হচ্ছে একটা ভিন্নতা এবং আশা করি বাকি সব কিছু অন্যান্য বছরের মতোই একই রকম রয়েছে। 60 থেকে 70 জন ক্যাডেট যে নির্বাচন করব ভবিষ্যতের জন্য বিকেএসপির, তারা যেন নিজের যোগ্যতা বলে নির্বাচিত হয় সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। বাংলাদেশ সরকার সকল তরুণ তরুণী তাদের জন্যে একটি আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করে এবং এটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে যখন আমরা জানতে পারি তখন বিকেএসপি আমরা আগ্রহ দেখাই যে আমরা এই এসের সাথে লিড রোলটা নিতে চাই। যদিও আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে খেলোয়াড় তৈরি, বাট আমাদের কাছে মনে হয়েছে যে যেহেতু আত্মরক্ষামূলক কৌশল প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছে জুডো, কারাতে, তাইকোন্দো এবং এই জিনিসটা যেহেতু আমাদের একদম ওয়েল এস্টাবলিশড ডিপার্টমেন্ট রয়েছে, কোচেস রয়েছে, আমাদের ট্রেনিং প্রোগ্রাম এই সংক্রান্ত ব্যাপারে স্ট্রাকচার্ড ওয়েতে বহু বছর ধরে আমরা ট্রেনিং প্রদান করছি। সুতরাং আমরা এই তরুণ তরুণীদের এই প্রশিক্ষণ কর্মসূচিতে আমরা রোল প্লে করতে পারবো। সেই অনুযায়ী বর্তমানে এটা অনুমোদিত হয়ে গিয়েছে। 10,000 বাংলাদেশের তরুণ তরুণীদেরকে আমরা আত্মরক্ষামূলক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম প্রদান করব। তাতে রয়েছে জুডো, কারাতে, তাইকোন্দো এবং শুটিং। এবং আমি নিশ্চিত যে এটি বাংলাদেশের জন্য একটি প্রথম ব্যতিক্রমধর্মী উদ্যোগ এবং এই উদ্যোগ গ্রহণ করার পরে পরবর্তী বছরগুলিতে এটি চলমান থাকবে এবং তরুণ তরুণীদের মধ্যে নিশ্চয়ই আত্মবিশ্বাস, নিজের সম্বন্ধে আস্থার জায়গাটা আরও বাড়বে এবং ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণীরা যে কোনো প্রয়োজনে তারা এগিয়ে আসতে পারবে। বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের অনেক দিন ধরেই আমরা জানি যে দুটি দেশের বিভিন্ন রকম ইস্যু নিয়ে সম্পর্ক কীরকম। গত মাসে মিয়ানমার
ক্রিকেট ফেডারেশন থেকে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়, যে কারণ ওখানকার যে ইনি চিফ কোচ রয়েছেন তাদের ক্রিকেট ফেডারেশনের, সেখানকার চিফ কোচ হচ্ছে আমাদের বিকেএসপির একজন এক্স স্টুডেন্ট। সে যোগাযোগ করেন এবং জানান যে মিয়ানমার ক্রিকেট ফেডারেশন বিকেএসপির সাথে ক্রিকেট সম্পর্কিত বিষয়ে একটি এমওইউ সাইন করতে চায়, এবং সেই অনুযায়ী আমরা ড্রাফট এমওইউটি অলরেডি বিকেএসপি আমরা তৈরি করে মিয়ানমারের এটা এখন বর্তমানে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এটা যদি অনুমোদিত হয়ে যায় তাহলে মিয়ানমারে গিয়ে 3 সদস্যের একটি টিম এমওইউ স্বাক্ষর করব, এবং স্বাক্ষর করার সাথে সাথেই আগামী মাসে নভেম্বর মাসে মিয়ানমার থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে 30 সদস্যের তাদের একটি দল তারা বিকেএসপিতে প্রেরণ করবে, এবং 1 মাস থেকে তারা আমাদের কাছ থেকে ক্রিকেটের ব্যাপারে প্রশিক্ষণ গ্রহণ করবে। ক্রিকেটের সূত্র ধরে বাংলাদেশ এবং মিয়ানমারের অনেক ইস্যুগুলি ভবিষ্যতে সহজ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কারা হার্ড হিটার ব্যাটসম্যান, কে ছক্কা মারতে পারে কতগুলি এবং কত দূরে করতে পারে, এবং বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ডিস্টেন্স থেকে কার ফুটবলের স্কোরিং ক্যাপাবিলিটি কতখানি, সেখান থেকে সারা দেশ থেকে আমরা 8টা আমাদের আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে আমরা খেলোয়াড়দেরকে নির্বাচিত করে এরপরে আবার নভেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা বিকেএসপিতে যেটি ফাইনাল একটি টুর্নামেন্টের আয়োজন করব, এবং তার মাধ্যমে আমরা হার্ড হিটার ব্যাটসম্যান এবং গুড ফিনিশার ইন দি ফুটবল, গুড স্কোরার, এটা আমরা নির্বাচন করব, এবং তাদের যে ডাটা সমস্ত কিছু আমরা ক্রিকেট বোর্ড অ্যাজ ওয়েল এজ ফুটবল ফেডারেশনের সাথে শেয়ার করব, এবং আমরা বিকেএসপিতেও রাখবো, এবং যদি তাদেরকে ট্রেনিং দিয়ে আরও তাদের স্কিলটা আমরা বাড়াতে পারি। আর এর বয়সের হচ্ছে 18 বছর পর্যন্ত। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই খেলাধুলা অনুষ্ঠানটি দেখছো, একটি বিষয়ে অত্যন্ত মনোযোগী হবে, সেটি হলো যে কোনো খেলা খেলার আগে ওয়ার্ম আপটি করে নেবে, মাঠে থাকবে, অনুশীলন করবে, নিজের দক্ষতা বৃদ্ধি করবে। আর আমাদের অনুষ্ঠানটি অবশ্যই তোমাদের কাজে লাগবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা। ধন্যবাদ সবাইকে।